উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় লড়াকু নেতা কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক তথা আমাদের সংগঠনের প্রাণপুরুষ এবং সাধারণ সম্পাদক শ্রী চন্দন কুমার মাইতি। উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির অনেক সদস্য। আজকে এই গরমের মধ্যে আপনারা যে কঠিন কষ্ট নিয়ে আগামী দিনে তাকিয়ে আছেন, যাতে আগামী দিনে একটা ভালো কিছু আমাদের কাছে আসে। কারণ একটা কথা ভুলে গেলে চলবে না, প্রধান শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আপনাদের সম্পর্ক সবচেয়ে নিবিড়। কারণ আপনারা বিদ্যালয়ের সেই সম্পদ যাদের ছাড়া বিদ্যালয় অচল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের এই লড়াই আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন জানাতে এবং যোগ্যদের স্বপদে অবিলম্বে পুনর্বহালের দাবিতে যে লড়াই আন্দোলন আপনারা করছেন তাকে সংহতি জানাতে আমরা এসেছি। এই মুহূর্তে আমি মাইক তুলে দিচ্ছি আমাদের সংগঠনের রাজ্য সভাপতি ডক্টর হরিদাস ঘটকের কাছে। আমাকে দিয়ে দাও। আমরা যারা বিদ্যালয়ের প্রধান, সেই প্রধানদের প্রিয় সংগঠন এএসএফএইচএম সারা পশ্চিমবঙ্গের একমাত্র সংগঠন, তারা আজকে আপনাদের পাশে সহমর্মিতা দেখাতে আসেনি। আমাদের বক্তব্য হচ্ছে যে যাদের সাথে 5 থেকে 7 বছর ধরে একসাথে আমরা ঘর করেছি, ঘর মানে বিদ্যালয়, সংসার করার মতো, যখন 3 তারিখে আমরা জানতে পারলাম যে আপনাদের সুপ্রিম কোর্টের রায়ে এক লহমায় আপনাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, ঠিক বজ্রাঘাতের মতো আমাদের মাথাতেও একটা অশনি সংকেত এসে নামল। সেই মুহূর্তে প্রতিটি বিদ্যালয়ে ফার্স্ট ইউনিটের পরীক্ষাগুলো চলছে। প্রায় প্রতিটি একবারে কমপক্ষে কোথাও একটা, সর্বোচ্চ 36টা। এতজন শিক্ষক একটা বিদ্যালয় থেকে চলে গেলে বিদ্যালয়ের যে স্বাভাবিক পঠন পাঠন সেটা যেমন বিঘ্নিত হয়, সবচেয়ে বড় ক্ষতির জায়গা যেটা হয় সেটা হচ্ছে ছাত্র ছাত্রীদের মনে একটা দাগ কাটে যে গতকাল পর্যন্ত যে প্রিয় শিক্ষক বা শিক্ষিকাকে আমরা কাছে পেয়েছিলাম, আজ থেকে তাদেরকে পাচ্ছি না। আমরাও বোঝাতে পারছি না ছাত্র ছাত্রীদের যে কোন পরিস্থিতিতে আমরা চলছি। এইরকম একটা সংকটময় মুহূর্তে আমরা প্রধান শিক্ষক, আমাদের প্রায় 5 শতাধিক প্রধান শিক্ষক গতকাল আমরা বিভিন্ন সাংগঠনিক কাজকর্মের পাশাপাশি আপনাদের এই ইস্যুটাকে নিয়ে আমরা আলোচনা করছিলাম যে কি করা যেতে পারে, আমরা এদের সাথে কিভাবে এই লড়াই আমরা পাশে থাকতে পারি। তা আমরা অ্যাডভোকেটদের সাথে কথা বলেছি, নিশ্চিত আপনারাও আপনাদের আলাপচারিতা করছেন তাদের সাথে। আপনাদের লড়াই শুধু রাজপথে করলে হবে না, আইনি মতেও করতে হবে। আজকেও আমরা একজন অ্যাডভোকেটের সাথে কথা বলেছি, সে কথাগুলো এখানে না বলাই ভালো। কিন্তু মূল জায়গাটা হচ্ছে এই মুহূর্তে এতজন শিক্ষক শিক্ষিকা বিদ্যালয় থেকে যদি চলে যায় তাহলে পশ্চিমবঙ্গের পঠন পাঠন, এমনিতেই বিদ্যালয়গুলোতে শিক্ষক নেই। 2016 সালের পর কোনো পরীক্ষা হয়নি, ফলে স্বাভাবিকভাবে বিদ্যালয়ে প্রতিটি বিষয় শিক্ষক অপ্রতুলতায় ভুগছে। কোথাও কোথাও উচ্চ মাধ্যমিকের এক একটা বিষয় একদম শেষ। আমি যখন কথা বলছি আমার বিদ্যালয়ে বায়োলজির কোনো শিক্ষক নেই, পড়াবে কি? কোথাও কোথাও প্রধান শিক্ষকদের আমরা দেখছি তারা নিজেরাই ঘন্টা দিচ্ছেন, তারা নিজেরাই তালাচাবি খুলছেন। এইরকম একটা কঠিন পরিস্থিতির মুখে পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলোকে পড়তে হবে, এটা আমরা কখনো ভাবিনি। আমরা প্রথম থেকেই বলছিলাম যে স্বচ্ছতার সাথে দ্রুততার সাথে শিক্ষক নিয়োগ করা হোক। স্বচ্ছতা যে ছিল না সেটা আমরা অনেকটা আগেই বুঝতে পেরেছিলাম এবং বর্তমান সরকার সেটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমরা আছি, আপনাদের পাশে আমরা আছি। যেভাবে আপনারা আমাদেরকে কাজে লাগাতে চান
আমরা নিশ্চিত আপনাদের সহযোগিতা করব, পরামর্শ দেব। কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা আন্দোলন করবেন না, কারণ আমার মনে হয়েছে যে সমস্ত রাজনৈতিক দলগুলি এখন জল মারছে এই মুহূর্তে। ফলে আপনারা নিরপেক্ষভাবে আপনাদের আন্দোলন করুন এবং এই রাস্তার আন্দোলন যাতে একেবারে জাতীয় স্তরে পৌঁছে যায়, একেবারে কেন্দ্রীয় সরকারের কাছে আপনারা পৌঁছে দিতে পারেন, রাজ্য সরকারের কাছে পৌঁছে দিতে পারেন, তার প্রচেষ্টা আমরা আজকে যারা দূরদর্শনের বিভিন্ন চ্যানেল আপনাদের সামনে উপস্থিত, তাদের মধ্য দিয়ে এই বার্তাটা দিতে চাই যে আপনারা এই অসহায় মুখগুলোর কথা ভেবে যাতে এটা জাতীয় স্তরে প্রচার পায়, আরো প্রকাশ হয় এবং সরকার একটু দয়াশীল হোক এদের ব্যাপারে এবং কোর্টের কাছে যে আগামী 21 তারিখ খুব সম্ভব একটা অ্যাপিল, 17 তারিখ একটা অ্যাপিল যাচ্ছে, সেই অ্যাপিল যাতে জমা পড়ে এবং এদের পক্ষে সেটা ভাবনা চিন্তা করে, সেটাও আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে রাখলাম। আমরা আশা করি আপনারা আবার আমাদের সাথে বিদ্যালয়ে ফিরে আসুন, একসাথে আমরা ক্লাস করি। এই কটি কথা আমি আমার পক্ষ থেকে নিবেদন করলাম। সকলকে ধন্যবাদ। আমাদের সাধারণ সম্পাদক ASFHM মেহবুব ধরো কাম খারাপ হয়ে গেল, চন্দন মাইতি আপনাদের সামনে কাজ খারাপ করে সংগঠনের পক্ষ থেকে তার কথাগুলো রাখছেন। লাইভ চলছে ধরবো। যারা এখানে বসে আছে আমার ভাই বোন, আমাদের সম্পত্তি সহ, আমরা বলেছিলাম যেদিন 3 তারিখ ভূমিকম্পের মতো বিধ্বস্ত অবস্থায় যারা কেউ ক্লাসে ছিলেন, কেউ পরীক্ষার হলে ছিলেন, খবরটা আসে মনে হচ্ছে এটা একটা আমাদেরই পরিবার, সেই পরিবারে ধাক্কা লেগেছে। এটা আমরা মেনে নিতে পারি এবং নানানভাবে আমরা আমাদের প্রতিক্রিয়া, আমাদের সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর অ্যাডভান্সমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, কুচবিহার থেকে কাকদ্বীপ, বহরমপুর থেকে বাঁকুড়া, আমরা এই আওয়াজ তুলেছি। গতকালকেও আমরা আমাদের হাজরার কাছে, একেবারে কালীঘাট থেকে কাছাকাছি সুজাতা সদনে 5 শতাধিক প্রধান শিক্ষক শিক্ষিকা সম্মিলিতভাবে ডিসিশন নিয়েছি যে এদেরকে বাদ দিয়ে আমরা মাইনে করতে পারি না। আমাদেরকে যা আসে আসুক, আর যাদের এতদিন একসঙ্গে বেতন ভাগ করে নিতাম, সুপ্রিম কোর্টের অর্ডার আছে, কন্টেম্পটের চোখ রাঙানি আছে, আমরা জানি তাদের দিকে তাকিয়ে এই নববর্ষে যখন বাচ্চাদের নিয়ে রাস্তায় কেউ বেরোবে নববর্ষকে বরণ করতে, বাঙালিদের যে আবেগ, সে আবেগের সময় তারা বেতন পাবে না, রাস্তায় বসে থাকবে, এই আমরা মেনে নিতে পারছি না। আমরা তাই জেলা বিদ্যালয় পরিদর্শকদের জানিয়েছি যে টাইম দিন, সময় দিন, বেতন যখন আমারও যাবে ওদেরও যাওয়া উচিত। আমরা তাদের পড়ানো দেখেছি, কাছে থেকে দেখেছি, এরা আমাদের চেয়ে কম যোগ্যতা সম্পন্ন ছিল না, এখনো আছে। এই লড়াই আন্দোলনকে চালিয়ে যেতে হবে। আমরা তাদের অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে বলে দিয়েছি পরিষ্কার, আমাদের প্রধান শিক্ষক শিক্ষিকা যারা আমাদের সদস্য প্রায় 5000-এর মতো, তাদের প্রত্যেকের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিয়েছি লিখিতভাবে, বিজ্ঞপ্তি জারি করে, যে কারোরই অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে আমরা কখনো বাধা দেব না, এটা তাদের উপর ছেড়ে দিলাম। কারণ তাদের সার্ভিস এখনো আছে, যেহেতু রাজ্য সরকার আলাদা করে শিক্ষা দপ্তর টার্মিনেট করেনি, যেটা চিফ সেক্রেটারি নবান্ন থেকে ঘোষণা করেছেন। ওরা স্কুলে যা ওরা পড়ান, এই মুহূর্তে আমরা কোথাও 4জন 5জন হায়ার সেকেন্ডারি স্কুল সামলাচ্ছি, কি করে সামলাবো? এবং 1500-2000 ছাত্রছাত্রী, এরা যেভাবে চলে এলেন, এক একটা স্কুলে 8 জন থেকে 35 জন পর্যন্ত, 7 জন, 5 জন, 15 জন, 20 জন, 25 জন করে চলে যাচ্ছে। এই শিক্ষাকর্মী এবং শিক্ষক শিক্ষিকা ছাড়া স্কুল চলবে কি করে? প্রধান শিক্ষক বেলের ঘন্টা দিচ্ছে, এটা মানা যায়? আমরা
এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের কমিশনার অফ স্কুল এডুকেশনকে জানিয়েছিলাম যে সিদ্ধান্ত নিন, দ্রুত ব্যবস্থা নিন যাতে যোগ্যরা ফিরে আসতে পারেন। সুপ্রিম কোর্টের ওই আইনেই বলা আছে যোগ্যদের ফিরিয়ে আনার কথা। আপনারা বিভাজনটা করলেন না, এখন করছেন। এখন শ্মশানের নীরবতার মতো জায়গায় থেকে আপনারা সব ছেদে লেগেছেন। কি হবে তাতে? যখন করার দরকার ছিল তারা তা করেনি। আমরা স্তম্ভিত, আমরা অবাক যে সবাই তো ওইভাবে করাপশনের মধ্য দিয়ে আসেনি। যে অংশটা এসছিল সে অংশটার কি করা যাচ্ছে আমরা দেখেছি। জরুরি অবস্থার সময় আমাদের রাজ্যে 26,000 চাকরি নিয়ে 24,000 নিয়ে গন্ডগোল হয়েছিল, তখন 17,000 নিয়ে গন্ডগোল হয়েছিল। বিভিন্ন সময় নানানভাবে বিভিন্ন রাজ্যে সমস্যা ঘটেছে, কিন্তু সমাধানের পথ তারা খুঁজেছেন। আমাদের রাজ্য সরকারকে সেইভাবে খুঁজতে হবে যাতে যোগ্যরা আবার স্কুলে ফিরে যেতে পারেন। এবং কে যোগ্য কে অযোগ্য, যারা মধ্যশিক্ষা পর্ষদ যে 1700 অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, যাদের এসএসসি রেকমেন্ডেশন লেটার নেই, এ কটাকে তো আলাদা করা যেতে পারে, তাও তো করেনি। ফলে তো যোগ্যদের একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিই। এবং সামাজিক অবস্থান তাদের কি হবে, গায়ে কাঁটা দেয় ভাবলে যে একটা চাকরি 5-6 বছর ধরে পার্মানেন্ট সার্ভিসে যুক্ত হয়েছেন, সংসার করেছেন, কেউ কেউ বাড়ি বানিয়েছেন, বাবা মা অসুস্থ, বাড়িতে এই অবস্থায় টাকা পেতাম না, বেকারত্বের জ্বালা আমরা বুঝি। যারা ওই শহীদ মিনারে বসে আছেন তাদের জ্বালাটাও বুঝি। তারা তো ওই 8,000-6,000 জায়গায় আসার জায়গা ছিল, তাদেরকে জায়গা দিলে তো সেই জায়গাটা হয়েই যেত, তাহলে তাদেরও সমস্যাটা সমাধান করত। সদিচ্ছার অভাব আমরা লক্ষ্য করেছি। অবিলম্বে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের সংগঠন, প্রধান শিক্ষক সংগঠন SFHM এর পক্ষ থেকে আবেদন, এই সমাধান আপনাকে দ্রুত করতে হবে। এই তাদের রাস্তায় না রেখে স্কুলে পাঠাতে হবে। দীর্ঘদিন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নিয়োগ নেই, ট্রান্সপারেন্টলি এন্ড ইমিডিয়েটলি তারা যাতে অ্যাপয়েন্টেড হতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। যেহেতু রিভিউ পিটিশনের সুযোগ আছে, আরো কত কিছু সুযোগ আছে, আইনজ্ঞদের পরামর্শ নিয়ে দ্রুত ব্যবস্থা নিন। শুধু স্কুলকে গরমের ছুটির নামে অনির্দিষ্টকাল ছুটি রেখে এই সমস্যার সমাধান করা যাবে না। আমরা ডিএ পাইনি, অনেক বঞ্চনা আছে, কিন্তু টিচার দিন, যোগ্যদের আবার রাস্তায় না দেখে তাদেরকে স্কুলে ফেরান। এই দাবিতে আমাদের আন্দোলন কিন্তু চলবে। আমরা প্রধান শিক্ষক শিক্ষিকা মনে করি আমাদের ভাই বোনরা তারা এই রাস্তায় বসে থাকবে না, তারা যেন স্কুলে যেতে পারে যোগ্য মর্যাদার সঙ্গে। সেই ব্যবস্থা এই রাজ্য সরকারকে, এই শিক্ষা দপ্তরকে, এই স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদকে সেটা নিশ্চিত করতে হবে। আমরা সেই অপেক্ষায় আছি। সূর্যোদয়ের যে ভোর সেটা যেন দেখতে পাই। আমরা এই আন্দোলনকে সংহতি জানাই। এখানে যারা খোলা আকাশের নিচে ঝড় জল মাথায় করে তারা লড়াই করছে, তাদের প্রতি আমাদের সহানুভূতি, সহমর্মিতা এবং সহযোগিতা সবসময় থাকবে। তোমরা ফিরে এসো, আবার স্কুলে এসো। স্কুলের বাচ্চাদের মন খারাপ, তোমরা অভিভাবক অভিভাবিকাদের বিরাট একটা অংশ চাইছে যে এদের সঙ্গে এত ভালো করে শেয়ার করতাম, তারা কাঁদছে, কেউ কেউ এসে বলছেন তারা ফিরে আসুক, সেই অপেক্ষায় আমরা আছি। আমরা 17 তারিখ পর্যন্ত একেবারে পরিষ্কার ভাষায় জানাই, সারা রাজ্যে বলেছি কেউ বেতনের রিকুইজিশন এক্ষুনি ফিল আপ করে পাঠাবেন না। আমরা 17 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। 17 তারিখে সুপ্রিম কোর্টের একটা হিয়ারিং আছে। হিয়ারিং এর পরও যদি পরিষ্কার বার্তা আমাদের কাছে না আসে, ততদিন অপেক্ষা করার পর আরো 2 দিন, আমরা 2-3 দিন সময় পাচ্ছি। 20 তারিখ, 20 তারিখের পর আবার এক্সটেনশন আমরা চাইছি, আবার এক্সটেনশন বিকাশ ভবনের কাছে চাইছি যে আপনি আমাদের এক্সটেনশন দিন, যাতে আমাদের স্যালারির সঙ্গে এদের স্যালারিও পাঠানো যায়। অবিলম্বে এই যারা আনটেন্টেড তাদের রেখে টেন্টেডদের বাতিল করুন, তাদের বাদ দিয়ে স্যালারি পাঠানোর ব্যবস্থা করলেই বুঝবো যে আপনারা সঠিক জায়গায় আছেন। শুধু সেইটুকু জায়গা করতে পারলেই কিন্তু তারা অ্যাটেন্ডেন্সও দিতে পারে এবং সুপ্রিম কোর্টকে রিভিউ পিটিশনে সে বোঝানো যেতে পারে। সে বোঝানো এখনো হয়নি। তারা শুধু চাইছেন যোগ্য অযোগ্য যারা আছেন তাদেরকে নিয়ে এক্সটেনশন নিয়ে চালিয়ে যেতে। এই অবস্থা হতে পারে না, কারণ সুপ্রিম কোর্ট এটা মেনে নেবে না, আমরাও মেনে নেব না। এবং আমাদের যারা ওই ধর্মতলায় বসে আছে 1000 দিনেরও বেশি, তাদের যেমন সহানুভূতি তারা আমাদের ছাত্রছাত্রী, আমাদের এই সার ম্যামেরও ছাত্রছাত্রী, তারা ফিরে আসুক ওই 6000 সামথিং জায়গা। আর বাকিরা যারা আছে তারা ফিরে যান। এই ব্যবস্থা সুপ্রিম কোর্ট করে দিতে পারে আমাদের দৃঢ় বিশ্বাস। সে আবেদন নিয়ে আপনারা লড়াই করছেন, সংহতি সম্পূর্ণ জানালাম। আর অ্যাটেন্ডেন্সের ব্যাপারে আমরা আবারও বলছি, এটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। আপনারা স্কুলে যান, সেখানে গিয়ে সই করুন। যতক্ষণ না সরকার, তারা পার্টি ছিল, শিক্ষা দপ্তর পার্টি ছিল, আমাদের কাছে আলাদা কোনো
নির্দেশ না আসা পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে সম্পূর্ণভাবে আছি, থাকবো। আবারও জানাচ্ছি আমাদের সলিডারিটি। ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, এ লড়াই চালিয়ে যাও, এ লড়াই লড়তে হবে এবং এ লড়াই জিততে হবে। ধন্যবাদ, ভালো থেকো। আমি একটা অনুরোধ আপনাদের সবাইকে করব, আজকের যে চিত্রটা আমরা দেখছি এই চিত্রটা কিন্তু খুব একটা আশাব্যঞ্জক চিত্র নয়। প্রায় 26,000 জনের আজকে জীবন জীবিকা প্রশ্নের মুখে 260 জনও কি উপস্থিত আছে? 260 জনও তো উপস্থিত নেই। তাহলে আমাদের আন্দোলনে যদি আমরা খেলার মাঠটাকে বড় করতে না পারি এবং ঝাঁ জানতে না পারি, এবং সব থেকে বড় কথা বেঁধে বেঁধে থাকা, একসঙ্গে থাকা, কেউ এসএসসি দপ্তরের সামনে ধর্ণা দিচ্ছেন, কেউ গান্ধী মূর্তি, কেউ এখানে পুলিশের তারা, শাসকের রাত্রচক্ষু সবই আছে, কিন্তু সবাইকে একসঙ্গে নিয়ে এই ওয়াই চ্যানেলকে যেন ভরিয়ে দিতে হবে। এই রকম অবস্থায় যদি না যেতে পারি তাহলে কিন্তু এই আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে অনেক সন্দেহ আছে। তাই সংগঠক যারা রয়েছেন, যোগ্য মঞ্চ যারা তৈরি করেছেন, 2016 সালের যোগ্য চাকরি প্রার্থী ঐক্য মঞ্চ যারা তৈরি করেছেন, তাদের সংগঠক বন্ধুদের কাছে আমার সংগঠনের পক্ষ থেকে এই আবেদন করছি যে আরো 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 যেন বেশি সংখ্যক এই জমায়েত হয়। আজকে 160 জন কি 70 জন দিল্লি যাচ্ছেন, যান, সেটা প্রতীকী, কিন্তু এখানে যেন 26,000-এর মধ্যে 6,000 লোক যেন উপস্থিত থাকে। যোগ্য তো আপনারা, তাহলে আপনারা নিজেদেরকে অযোগ্যের জায়গায় ফেলছেন কেন? এই না আসা, রাজপথে না থাকা। আমাদের জিএস এবং প্রেসিডেন্ট একটা কথা খুব সুন্দর বলেন, যারা বৃষ্টির জলে জামা ভেজায় তাদের ইতিহাস মনে রাখে না, কিন্তু যারা রক্তে ঘামে জামা ভেজায় তারা ইতিহাস তৈরি করে। তাহলে এই রাজপথে নতুন ইতিহাস লিখতে হবে আপনাদের। পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের মধ্যে এরকম নজির কথা আছে কিনা আমি জানি না, যে 1,26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে। তাহলে সেই লড়াই আন্দোলনের ঝাঁজটা কোথায়? সব পথে বসে মোবাইল দেখলে বা চোখের জল ফেললে হবে না। কালকে আজকে আনন্দবাজার একটা ছবি বেরিয়েছে, একজন শিক্ষিকা তার বাচ্চাকে রাস্তায় বসে পড়াচ্ছে। কতটা বেদনা, কতটা মর্মদায়ক এই ঘটনা। তাই এইরকম জায়গায় আমাদের সবাইকে নিয়ে যেতে হবে। রক্ত ঠান্ডা করলে হবে না। এই পথ যতটা উত্তপ্ত হয়েছে, নিজের রক্তকে, নিজের মনকে, নিজের দৃঢ়তাকে সেই জায়গায় গরম করতে হবে, যাতে আগামী দিনে সবাই বুঝতে পারে, বিশেষ করে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর, যে আমরা যাদের প্রতি অবিচার করেছি তাদের প্রতি এই পাপ বোধ যেন তাদের তৈরি হয়। এইটা যদি তৈরি করতে না পারি তাহলে কিন্তু আন্দোলন নিয়ে সংশয় আছে। আমি আবার বলছি, আন্দোলন দীর্ঘজীবী হোক, আপনাদের ঐক্য দীর্ঘজীবী হোক, এবং আসুন আমরা যেন আগামী কয়েকদিনের মধ্যে আপনাদেরকে আবার আমাদের সেই পুরনো সহকর্মীর জায়গায় একইভাবে হাসি মুখে দেখতে পারি। এটাই আজকে আমাদের শপথ। ধন্যবাদ। আমরা হেডমাস্টার অ্যাডভান্স সোসাইটি বা হেডমাস্টার হেডমিস্ট্রেসের পক্ষ থেকে এসেছি ঠিকই, যেটা আমাদের সহযোগিতা করলেন যে ইউনিটের সত্যিই দরকার। আমরা তো খুঁজে পাচ্ছিলাম না। 26,000 লোকের মধ্যে 6,000 যদি থাকে তাহলে তো অনেকটা জায়গা। আমি নিজে এসে দেখছি খুঁজে পাচ্ছি না কোথায় বসে আছি তোমরা। ইউনিটিটা না থাকলে সত্যি এই আন্দোলন হবে না। এই আন্দোলনকে সংগঠিত না করতে পারলে স্কুলে ফিরে যাওয়াটা খুব মুশকিল। আর আমরাও জিএস এবং সভাপতি যা বললেন, আমরা সবাই সহমত, তোমাদের পাশে আছি, পাশে থাকবো। আগামী দিনে এমন লড়াই সংগ্রাম করতে হবে যাতে আমাদের ভারতবর্ষে যেন মনে রাখে যে পশ্চিমবঙ্গের কোনো একটা সংগ্রাম বা আন্দোলন হয়েছিল, যারা শিক্ষকরা করেছিলেন, যোগ্য শিক্ষকরা, তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। সেই আশাটা আমরা রাখবো আগামী দিনে। আগামী কয়েকদিনের মধ্যেই এই লড়াই সংগ্রাম আন্দোলন এমন জায়গায় যাক যাতে সরকার কেন, সুপ্রিম কোর্টও বাধ্য হয় সবাইকে আবার যে যার জায়গায়, যোগ্য যারা তাদেরকে অযোগ্যদের আলাদা করে যোগ্যদেরকে নিজের জায়গায় ফিরিয়ে দিতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের পাশে আমরা সবাই থাকবো। যারা যোগ্য তারা তাদের জায়গা ফিরে পাক, এটা আমাদের সর্বান্তকরণে আমাদের আশা আকাঙ্ক্ষা। এবং তোমাদের আন্দোলন যাতে আগামী দিনের বেশি দিন নয়, 1000 দিন বসে আছে যারা, তাদের মতো নয়, যাতে 2-3 মাসের মধ্যে তোমরা আবার স্কুলে ফিরে আসো, সেরকম ভাবেই আন্দোলন করো, সেটাই আমরা চাই। দিনের পর দিন বসে থেকে আন্দোলন
আমরা জানি যে আমাদের স্কুলটা আমাদের কাছে আর একটা পরিবার। তো আর হেডমাস্টারমশাই বা যারা বাকির আমাদের সিনিয়র শিক্ষক শিক্ষিকা থাকেন তারা সকলে আমাদের অভিভাবক। তো প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা আমাদের অভিভাবক। আমরা যখন বারবার বলছি যে এই লড়াই জিততে গেলে শুধুমাত্র কোর্টে একটা পিটিশন দায়ের করব আর রিভিউ পিটিশন হবে আর তাতে আমরা জিতে যাব, এটা আমি বারবার বোঝানোর চেষ্টা করছি আপনাদের। এটা স্কুলের ওই 10টার সময় ঢুকে 4টের সময় আবার ছুটি, এই যে চিন্তা ভাবনা আমরা রাখছি বারবার, সেটা আমরা বারবার আবেদন করছিলাম যে এটা করতে যাবেন না, আপনারা রাজপথে সব সময় থাকুন। আমরা এমন একটা আন্দোলনের দিকে নিয়ে যেতে চাইছি যে বড় বড় বিল পর্যন্ত ক্যান্সেল হয়ে যায়, শাসককে সেটা রিভিউ করতে বাধ্য হয়, কোর্টও বিবেচনা করতে বাধ্য হয়। আর আপনারা বারবার বলার পরেও শুধুমাত্র ভাবছেন যে একটা সাধারণভাবেই যা কিছু একটা হয়ে যাবে। হাইকোর্টের পরিণতিটা এই জন্য হয়েছে, সুপ্রিম কোর্টের যখন প্রধান বিচারপতির এজলাসে যখন মামলাটা উঠলো তখন এই পরিণতি ঠিক আমাদের এই গাফিলতির জন্য হয়েছে। আবার এখনো যখন আমরা একদম শেষ মুহূর্তে আটকে আছি তখনও আমাদের মধ্যে সেই একই প্রবণতা। আমরা যখন বললাম আমাদের অভিভাবকরা, যারা আমাদের স্কুলের অভিভাবক অভিভাবিকা তারা এসছেন, তারাও একই পরামর্শ দিচ্ছেন। আর কতদিন এভাবে ঘুমিয়ে ঘরের মধ্যে সোশ্যাল নেটওয়ার্কে বিপ্লব করার প্রবণতাটা থাকবে? যখন সবকিছু শেষ হয়ে গেছে আর কিছু হারাতে বাকি নেই তখনও যদি এই প্রবণতা থাকে তাহলে জীবনে কখনো আর আইসিইউ থেকে চিতায় উঠতে বাকি আছে। শুধু এটাই আমি বলবো। আর যারা আমাদের সমর্থনে বা আমাদের পাশে স্কুলে দীর্ঘদিন ধরে থেকেছেন, আমাদের পথ নির্দেশ করেছেন, ভুল হলে শাসন করেছেন, সংশোধন করে দিয়েছেন, আমরা এখনো ভুল করছি, আবার ওনারা এসছেন সংশোধন করে দিতে। তাই আমরা বলছি যে ওনাদের পরামর্শটা অন্তত মানুন। ওনারা যেটা বলছেন তার মানে আমরা যেটা বলছি মিলে যাচ্ছে, তার মানে আমরা ভুল বলছিলাম না, আমরা ঠিক বলছিলাম। তাই ওনারা আমাদের কাছে এসছেন, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তো দেওয়া যায় না, মানে এই অবস্থায় ওনাদেরকে পাশে পেয়েছি আর ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার জানাই। কিন্তু আমরা আশা রাখবো ওনারা যেমন ভাবে আমাদের জন্য বিভিন্ন কর্মসূচি রাখছেন আরো ভালোভাবে আমাদের পাশে থাকবেন, আমাদের যতদিন না আমরা বিজয়ী হই। কিন্তু ওনারা তো পাশে থাকবেন, কিন্তু সংকট যাদের তারা যদি না এগিয়ে আসে তাহলে ওনারা যতই বলুক কাজ কিন্তু হবে না। তাই আপনাদের এগিয়ে আসতে হবে। ধন্যবাদ। আপনাদের কাছে আমরা আরেকটা কথা দিতে পারি, যদি আপনারা এই প্রতিবাদ আন্দোলনটাকে আরো ছড়িয়ে দিতে পারেন, আপনাদের এই ওয়াই চ্যানেলটাকে ভর্তি করে দেওয়ার, যেটা আমাদের অঙ্গরীশ বললো যে অন্তত 6000 লোক নিয়ে আসো। আমরাও আজকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা যারা বিদ্যালয়ের প্রধান তারাও আপনাদের পাশে থেকে সেই দিন একই সাথে আপনাদের সাথে গলা তুলব। কারা রাজ্যের প্রধান শিক্ষক পদে নামবে আপনাদের কথা দিয়ে গেলাম। আপনারা যদি এই প্রত্যাশা পূরণে রাজি হন তাহলে দ্রুত সিদ্ধান্ত নেন। আগামী বুধবারের পর নিজেরা বসুন, সংখ্যা বাড়ান, আমাদেরকে খবর দেন, আমরা আসবো। সারা রাজ্যের প্রধান শিক্ষক এখানে আসবে, ঠিক আছে? সব জায়গাতেই আমরা কিছু সংখ্যক দেখতে পাই, যারা ভাবে আমরা সামনের সারিতে তো কয়েকজনকে পাঠিয়ে দিয়েছি, তারাই বোধহয় পুরো লড়াইটা জিতে আসবে। কিন্তু এটা সম্ভব নয়। এটা আমাদের সংগঠনের নেতৃত্ব বারবার বার্তা দিচ্ছেন, আমিও একই সঙ্গে বার্তা দিচ্ছি। আমি যখন এখানে এলাম প্রতি কয়েক মাত্র চাকরিহারা এখানে বসেছিলেন, তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে এখানে ছাড়া আর অন্য কোথাও এখানে জমায়েত হয়েছে, কিন্তু খুবই হতাশা আমার হয়েছিল যে আমরা একটা সংগঠনের পক্ষ থেকে যাদের কাছে আসছি তাদের সংখ্যা এত কম। এই সংখ্যা নিয়ে কিন্তু লড়াইয়ের জেতা যাবে না। প্রত্যেকটা জেলা থেকে যারা ঘরে বসে ভাবছেন যে এই আন্দোলনের সুফল পাবো, তাদের ঘরে বসতে না দিয়ে এই ময়দানটাকে, এই ওয়াই চ্যানেল ছাড়িয়ে যেন এটা ধর্মতলা পর্যন্ত পৌঁছে যায়, এই সংখ্যাটা নিশ্চিত করতে
স্কুলগুলো কি পরিণতি হয়েছে। বহু স্কুল রয়েছে যেখানে আর স্কুল খোলার মতো অবস্থা নেই। একটা স্কুলে, আমার জেলার একটা স্কুলে একসঙ্গে 21 জন বেরিয়ে গেছে এবং স্কুলে রয়েছে মাত্র 5-6 জন হেডমাস্টার সহ। সেই স্কুলটা খোলা সম্ভব নয়। এই বার্তাগুলোও একটু সর্বস্তরে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। শুধু চাকরি যারা হারিয়েছেন তারা যেমন জীবনে সর্বস্ব হয়েছে, একইভাবে আমাদের বিদ্যালয়গুলো ভেঙে পড়েছে। বহু বিদ্যালয় পরিচালনা করা সম্ভবই হচ্ছে না। 11-12 সাল থেকে ভ্যাকান্সি রয়েছে, সেগুলো পূরণ তো হয়নি। কিছু সংখ্যক পূরণ হয়েছিল, যা পূরণ হয়েছিল তারা আবার বেরিয়ে গেল। অর্থাৎ আমাদের সেই শূন্য পদে রয়ে গেল। বিদ্যালয় পরিচালনা করাও আমাদের পক্ষে খুবই দুরূহ কাজ হয়ে উঠেছে। এই বার্তা আমাদের সংগঠনের পক্ষ থেকে থাকছে যে এসএসসি হাইকোর্টে যখন প্যানেলটা পুরো বাতিল হয়েছিল, তখন থেকে আজকে সুপ্রিম কোর্টের রায় বেরোনো পর্যন্ত যে প্রায় 1 বছর কাল সময় পেয়েছে, ততদিনে তারা একবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তাদের কাছে যোগ্যদের ওএমআর শিটের মিরর কপি যে সংস্থা দিয়েছিল তাকে মান্যতা দিয়ে সেই ইমেজ কপিগুলো যেন সুপ্রিম কোর্টও মান্যতা দেয়, তাহলে সেখান থেকে মনে হয় যোগ্য প্রার্থীরা অবশ্যই নিজের চাকরি ফিরে পাওয়ার জন্য নিজেদের দাবি প্রতিষ্ঠিত করতে পারবে এবং তারা পুনরায় ফিরে আসবে, বিদ্যালয়ে সচল হবে। এই যোগ্য কর্মহারারা কর্ম ফিরে পাবেন এবং সমাজটা ঠিকঠাকভাবে চলবে। যে বাচ্চাগুলো আজকে ডিপ্রাইভড হচ্ছে, যে অভিভাবকগুলো এখন অনিশ্চয়তার পথে চলে গেছেন। অনেক স্কুলে এইবার মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর একাদশ দ্বাদশ শ্রেণীতে স্কুল ভর্তি দিতে পারবে কিনা তারাও যেমন বিবেচনা করবে, অভিভাবকরাও বিবেচনা করবে যে এই স্কুলগুলোতে আমরা ছাত্রছাত্রী ভর্তি করতে পারবো কিনা, কারণ তাদের পড়ানোর কোনো যোগ্য শিক্ষক নেই। তাহলে এই অবস্থাটা কিভাবে চলবে? সমস্ত দিকটা বিবেচনা করে সরকার এবং এসএসসি বোর্ড সবার কাছে আমাদের সংগঠনের তরফ থেকে আবেদন থাকবে, আপনারা একেবারে যোগ্য প্রার্থীদেরকে নিশ্চিতভাবে ফিরিয়ে আনুন। পুরো শিক্ষা ব্যবস্থাটাকে সচল রাখার জন্য আপনারা একটু প্রয়াস আমি কিছু কথা বলতে চাই। চন্দনময়ী দিদিকে আলাদাভাবে ধন্যবাদ জানাবো, কারণ ওনার সঙ্গে আমার পূর্ব পরিচিত ছিল। আমার ভালো লাগছে যে উনি আমাদের বাড়িতে দাঁড়িয়েছেন। কিন্তু আমার কিছু প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে স্যাররা এই বিষয়টা নিয়ে কোনো ভাবনা চিন্তা করেছেন যে ওনারা কিভাবে আমাদের পাশে থাকতে চাইছেন, অর্থাৎ আইনিভাবে ওনারা কিভাবে আমাদের পাশে থাকতে চাইছেন, সামাজিকভাবে কিভাবে আমাদের পাশে থাকতে চাইছেন। অর্থাৎ দেখুন, আমাদের এই মুহূর্তে যে অবস্থা, আপনারা সবাই জানেন আমরা প্রত্যেকে চাকরি হারা এবং দুর্বিষহ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। ওনারা প্রত্যেকে আমাদের জন্য সহানুভূতিশীল, সেটা আমরা জানি। কিন্তু আমাদের ব্যথাটা আমরা ছাড়া সত্যিই কেউ বুঝবে বলে আমাদের মনে হয় না। কিন্তু ওনারা সহানুভূতি অবশ্যই ওনাদের আছে এবং ওনারা এসছেন। আমার প্রশ্ন দুটো দিতে থাকবে। ফার্স্ট, ওনারা লিগালি কিভাবে আমাদের জন্য কি ভেবেছেন, লিগালি কোনোভাবে আমাদেরকে হেল্প করা যায় কিনা। দ্বিতীয়ত, সামাজিকভাবে আমাদের যে আন্দোলনের কর্মসূচিগুলো আছে বা আমরা যে প্রোটেস্টগুলো করবো, সেগুলোতে ওনারা কিভাবে আমাদের সঙ্গে যোগদান করবেন, এটা নিয়ে কিছু ভেবেছেন কিনা। তৃতীয়ত, আমাদের যেখানে ধর্মমঞ্চটা দীর্ঘদিন চলবে, তো ওনারা মানে কতটা এখানে এসে আমাদেরকে কন্টিনিউয়াসলি সহানুভূতিটা জানাতে পারবেন, এই ব্যাপারগুলো একটু আমি ওনাদের কাছ থেকে জেনে নিতে চাইছি। লাইভ চলছে। আদিবের সঙ্গে বহরমপুরে আমাদের দেখা হয়েছিল, অনেকটা সময় কথা হয়েছিল। আমি যখন ওখানে জেলার রাজ্যের একটি প্রোগ্রাম ছিল ওই জেলাতে, তখন গিয়েছিলাম, ও হেডমাস্টারের সাথে এসেছিল। আমরা প্রথমে বলি যে আমরা লিগেলি কোন জায়গায়, সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে আমাদের দেশের কেউ নেই। আমরা যারা জানি, অর্থাৎ আমরা যারা শিক্ষিত মানুষ, তারা তো জানি যে সুপ্রিম কোর্টের উপরে কেউ। তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশকে যে মান্যতা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার চূড়ান্ত ডিসিশন নিয়ে জানানোর কথা, এক্সিকিউশনে করার কথা, তারা এখনো কিছু জানায় নেই। আমরা সেই সুযোগটাকে নিয়ে কাজে লাগাতে চাই।
যতটুকু আমাদের আইনি পেরিফেরির মধ্যে যে লিমিটটা আছে সেই লিমিটের বাইরে আমরা কেউ না, ফলত সেটাকে সামনে রেখে যে সহযোগিতা সহমর্মিতা তার সার্ভিস সংক্রান্ত ম্যাটারে আমাদের করণীয় আমরা সবটাই করি। সামাজিক আন্দোলনের ক্ষেত্রে যেভাবে আজকে এসেছি, আগামী দিনে আমাদের রাজ্য সভাপতি ডক্টর ঘটক বলেছেন যে আমরা আগামী দিনেও সমস্ত আন্দোলনের সাথী হতে চাই, কারণ আমাদের ভাই বোনরা রাস্তায় আছে, অন্য কেউ না, আমাদের পরিবারের লোকজন আছে। কথা আমরা স্পষ্ট বলেছি, প্রথম দিন থেকে বলছি, আজও বলছি। প্রথম দিনে আমাদের যে রিয়াকশন ছিল তার সঙ্গে আজকের কোনো পার্থক্য নেই। হ্যাঁ, এটা ঘটনা যে আমরা লিগালি কিভাবে আপনাদের সাপোর্ট করতে পারি। আমরা ডিরেক্টলি পার্টি নই, যে আমরা স্কুলগুলোর ভ্যাকেন্সি আছে আমাদের এখানে, যেমন যোগ্য মাস্টারমশাইরা আছে, এই মাস্টারমশাইদের ছাত্রছাত্রীরাও ওখানে 1000 দিন ধরে আছে। সেই যোগ্যরা যাতে, তাদেরও যোগ্যরা যাদের জন্য চাকরি বাতিল গেছে, সেই যে 6200 গতকালকে ইমেল মারফত এসএসসি জানিয়েছে, সেই 6200 জায়গায় যাতে তারা ফিরতে পারে। আর এই যোগ্য যারা আনটেন্টেড, সকল কোট এন্ড আনকোট আনটেন্টেড, তাদেরকে ফেরা। আর ওই জায়গা শূন্যস্থান যেটা পূরণ হচ্ছে সেই জায়গায় সুপার নিউমারি পোস্ট আলাদা করে না করে ওই জায়গায় ওদেরকে নিন, তাতে যদি আরো ওখানে যোগ্য বঞ্চিত হয় তার জন্য সুপার নিউমারি পোস্ট করুন। এই সাজেশন নিতে গেলে শিক্ষা দপ্তরের উচিত ছিল আমাদের মতামত নেওয়া, তারা তা মনে করেন। আপনাদের এই যোগ্য শিক্ষকদের তারা বলে দাবি করেছে, বিকাশ ভবনে মিটিং করেছে, সেখানে তারা সিদ্ধান্ত নিচ্ছে, সেখানে আপনাদের কেউ কেউ ছিলেন। আমরা স্তম্ভিত হয়ে গেছি যে সুপ্রিম কোর্টের উঠতে উঠে আমরা কেউ কাজ করতে পারি না। সবশেষে একটা কথা বলা হচ্ছে, আইনজ্ঞদের সঙ্গে আমরা পরামর্শ করে সিদ্ধান্ত নেব, এখানেই কিন্তু টেনে দিচ্ছে। ফলত আমরা সবটাই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি, একটা রিভিউ পিটিশন, এবং যেটা দ্রুত করার দরকার ছিল, কোন বিচারক থাকবেন থাকবেন না সেদিকে না তাকিয়ে সদিচ্ছা নিয়ে যাতে সেটা করা হয়, সেটার জন্য যে মিডিয়ার মাধ্যমে, গণমাধ্যমে আমরা যে পরিমাণ প্রেশার রেখেছি, আমরা আমাদের লিমিট তো আছে, আমরা তো সবটাই না, আমাদের চেয়ারও একটা এমন একটা জায়গায় থাকে, আপনারা স্কুলে থাকেন বুঝতে পারেন, সবটার উঠতে উঠে কাজ করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা কোনো রাজনৈতিক সংগঠনও না যে ইচ্ছে মতো বলতে পারি, চেয়ারে বসে অনেক কথাই বলা যায় না যেটা বাইরে এসে বলা যায়। তো সে কারণে আমরা সহমর্মিতা জানাচ্ছি, এসেছি, আগামী দিনেও থাকবো, এ কথা দিতে পারি। যত দূর আইনি লিমিটকে রেখে পাশে থাকা যায় সেটার জন্য আমরা তৈরি। যার জন্য আমরা রিকুইজিশন ফিল আপ করার ক্ষেত্রে, স্যালারি রিকুইজিশন আমরা ডেট পিছিয়ে দিচ্ছি, যাতে এদের সহ আমরা পাঠাতে পারি। যদি সরকার বা শিক্ষা দপ্তর ক্লিয়ার ইনস্ট্রাকশন না দেয়, সুপ্রিম কোর্টও না দেয়, আমরা বলেছি সবাইকে নিয়েই স্যালারি রিকুইজিশন পাঠাবো, তারপরে দেখা যাক কি হবে। আমরা তো কোনো দায় নেই, দায় তো আমাদের হবে, সে রিস্ক তো আমরা নিচ্ছি। ইতিমধ্যে গতকালকে দেখবেন আমাদের যে পোস্ট হয়েছে তা ঘোষণা করেছে। এর চেয়ে আমাদের থেকে আর কি চাওয়া যেতে পারে আপনারা